গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি, যেটা মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে চিফ জাস্টিসের ব্যক্তিগত গুলশানের যে বাসায়, সেখানে আর কি প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব না। রাষ্ট্রপতি চুক্কুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা 11টার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন, সেখানে আপনারা জানেন যে বেলা 11টায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন এবং অনেক কিভাবে গঠিত হতে পারে। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু ঈদ মোবারক কেন, আজকে আমি নিজে কিছু বলতে চাচ্ছি না। মানে এতদিন ধরে আমরা যে চাচ্ছিলাম আর কি, হয় না, আমরা চাচ্ছিলাম, ঠিক এটাই বর্তমান ঘটতে যাচ্ছে। দেখেন এই ভিডিওটা সম্পূর্ণ বুঝে যাবেন। এই জটিল সংবাদ, যদিও আমার এখানে খুব অন্ধকার, আলো নাই। দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না। সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে। প্রধান বিচারপতির সঙ্গে কি বিষয়ে বৈঠক করছে আমি জানি না। এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অর্ডার জারি করাবেন চাপ দিয়ে, যে দেশে একটা জরুরি অবস্থা ঘোষণা করা হোক, বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক? যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যেমন সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে, সুপ্রিম কোর্টের প্রধান তৎকালীন বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়েছেন, সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে সেনা শাসন জারি হতে পারে। ঠিক এই কারণেই কি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে? শুধু কি তাই, আরেকটা তো এটা হচ্ছে আপনার বেলা 11:30 প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয়। এখনো এটা চলছে। জানা গেছে রাজধানীর গুলশান 2 এর 96 নম্বর রোডের 3 নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল। ওদিকে একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে দেখা করতে। আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূস এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে। এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে, তার মানে কি তিনিও পরে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন, নাকি আসলে এগুলো কিছুই না? গত পরশুদিন নূরের উপর যে হামলা, সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না। যেহেতু ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে চেয়েছেন, সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের উপর বিরক্ত। তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, খুবই গুরুত্বপূর্ণ অফিসার, তিনি আবার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। বৈঠক চলতেছে, কিন্তু এই বৈঠকে কি সিদ্ধান্ত দর্শক আমরা জানি না। তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এই জন্য দায়ী কে বলে আপনি মনে করেন? এখন নূরের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে গেছেন যে কেন সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ অবস্থান নিল। তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনা প্রধানের, আবার প্রিন্সিপাল স্টাফ অফিসার গিয়েছেন ডক্টর ইউনূসের কাছে, কি বার্তা দিচ্ছে? আজকে সন্ধ্যা কি বৈঠক হবে, নাকি তার আগে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে? আমি জানি না দর্শক। আলো স্বল্পতা, আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কিছু কথা এই বিষয়ে শোনাতে চাচ্ছি, কারণ অনেকেই বর্তমান ভুয়া বলেন, তো তাই আমি আজকে নিজে কিছু বলবো না এই বিষয়ে। আসুন শুনে আসি ফুয়াদের মুখ থেকে। গুরুত্বপূর্ণ খবর দেখলাম আর কি, যেটা এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ গসিপ, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির সাথে আমাদের মাননীয় সেনাপ্রধানের একটা বৈঠক হয়েছে চিফ জাস্টিসের
ব্যক্তিগত গুলশানের যে বাসায় সেখানে আর কি। তো এইটা একটা হইল প্রোটোকলের ব্যাপার, প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান আসলে মিট করতে পারি কিনা, যেহেতু প্রধান বিচারপতি রাষ্ট্রের একটা বিভাগের প্রধান, 3টা বিভাগের একটার, এবং সেটা প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া এই ধরনের মিটিং হওয়া সম্ভব কিনা, এবং প্রধান উপদেষ্টার সাথে যে লাইন অফ কমিউনিকেশন প্রধান সেনাপতির থাকার কথা সেটা এখানে ব্রেক হয়েছে কিনা, এই আলোচনা তর্কটা তো আছে, বৈধতা অবৈধতার প্রশ্ন। এবং সেনাপ্রধান যে প্রধান উপদেষ্টার কথা শোনেন না, প্রধান উপদেষ্টার নির্দেশনা মানেন না অথবা কোঅপারেট করেন না, এরকম একটা কথা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বেশ চাওর আছে, যেটা আমাদের কারোর জন্য খুব কল্যাণকর না, সুখকর না। তো সেই জায়গাতে আরও কয়েকটা বিষয়, প্রধান বিচারপতিকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমেরিকান অ্যাম্বাসেডার, চার্জ ডি অ্যাফেয়ার্স যে আছে, ব্রিটিশ হাই কমিশনার, ইউর যে হেড অফ ডেলিগেশন, তার সাথে মিটিং করতে আমরা দেখেছি। এবং আমার বিশ্বাস সেনাপ্রধানও বিভিন্ন ফোরামে এই ধরনের লোকদের সাথে মেলামেশা করেন, কথা বলেন। এবং এই আজকের এই মিটিংগুলোকে দেখে এবং গত কয়েকদিনের আরও কিছু খোঁজখবর পাওয়ার পরে মনে হচ্ছে যে একটা ভয়ঙ্করের একটা চক্রান্ত এখানে চলছে আর কি। এখন সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির আসলে কী আলোচনা হতে পারে, টপিক কী, এটা একটা বাহিনী প্রধান তিনি আসলে কী নিয়ে কথা বলতে চান, প্রধান বিচারপতির সাথে বিজনেসটা কী। এখানে পলিটিক্যালি চিন্তা করলে শুধুমাত্র একটা দুইটা মোটা দাগে বিষয় দেখতে পাই আর কি। একটা হচ্ছে আপনার কেয়ারটেকার যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থাপনাটা আছে সেটা একটা রায়ের মাধ্যমে প্রায় ফিরে আসছে। আর যেহেতু এই প্রধান বিচারপতির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে টেকনিক্যালি তিনি চাইলে আগামী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার প্রধান হতে পারেন, কেয়ারটেকারের আইডিয়াটা মাথায় রেখে। সেটা প্রয়োজন আছে কিনা, হওয়া দরকার হবে কিনা, সেগুলো অন্য আলোচনা, বাট টেকনিক্যালি এটা হওয়া সম্ভব। এবং 91-এ আমরা দেখেছি কীভাবে শাহাবুদ্দিন সাহেবকে এনে আপনার প্রধান বিচারপতি পদ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি করে নির্বাচন করে আবার উনি জুডিশিয়ারিতে ফিরে গেছেন। তো সেই রকম একটা আলোচনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, অতএব এইটার অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না। তো নির্বাচনকালীন একটা ভালো সরকার দরকার, একটা যে সরকারটা ফাংশনাল হবে এবং বাই ডিফল্ট যেই সরকারটা প্রধান সেনাপতির কথায় চলবে, তার নিয়ন্ত্রণে থাকবে শতভাগ, এইরকম একটা বাস্তবতার আভাস আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাহলে ফিরিঙ্গিদের সাথে মিটিংয়ের রিয়েলিটিটা কী, যে আমেরিকান অ্যাম্বাসেডার অথবা ব্রিটিশ হাই কমিশনার, ইউ ডেলিগেশনের চিফদের সাথে প্রধান বিচারপতির মিটিং অথবা সেনাপ্রধানের সাথে যদি কখনো মিটিং হয়ে থাকে সেটা কেন হচ্ছে। এইটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আপনার দক্ষিণপন্থীদের উত্থান, সোকল্ড। বাংলাদেশে দেখবেন যে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে, জামাত, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস, এরা সবাই খুব স্ট্রেনদেন হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে এই সরকারের অধীনে। এইরকম একটা ডিসকোর্স বিএনপি থেকে শুরু করে প্রায় সকল বাম ঘরানা, বুদ্ধিজীবী, সুশীলরা সবাই বলছে যে বাংলাদেশে একটা ইসলামপন্থীর উত্থান হচ্ছে। তাহলে সেইখানে সেনাপ্রধান, দিল্লি, তাদের একটা ইনক্লুসিভ ইলেকশনের কিন্তু বয়ান আছে। তারা সবাই চাচ্ছে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আওয়ামী লীগকে অংশীদান করে নির্বাচন করতে হবে, যেটা আলটিমেটলি আমরা কোনো রাজনৈতিক দল এই ব্যাপারে একমত না, যে আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন করবার কোনো অধিকার থাকতে পারে না। এবং জুডিশিয়ারির পক্ষ থেকে একটা ডিসিশন আসবে আমরা ধারণা করছি আইসিটিতে, তার আগ পর্যন্ত তার কার্যক্রম সাসপেন্ড থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন যদি করা না যায়, যেটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তার দলীয় মার্কা নিয়ে, যদি রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলোচনা আসছিল, সাবরের হোসেন চৌধুরী, ডক্টর মান্নান অথবা এই সোহেল তাজ টাইপের লোকদেরকে দিয়ে ফ্রন্টে, তো রিফাইন্ড আওয়ামী লীগের বয়ানটাও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি খুব ডিসাইসিভলি ডিল করেছে। তাহলে এখন আমরা থার্ড অপশন দেখতে পাচ্ছি জাতীয় পার্টির উপরে এই ভূত সওয়ার করাটা, জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে কোনোভাবে আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে ফিরায় নিয়ে আসা যায় কিনা, যেটা 80 দশকে আমরা দেখেছি যে এরশাদকে দিয়ে শহীদ প্রেসিডেন্টকে হত্যা করানো হয়েছে, এরশাদকে দিয়ে হাসিনাকে বাংলাদেশে জাতীয় সংসদে আনা, প্রধান বিরোধী দল বানানো এবং রাজনৈতিক পুনর্বাসনের কাজ হয়েছে। এরশাদ আওয়ামী লীগের বি টিম হয়ে কন্টিনিউ যে সাপোর্টটা গত 16 বছর দিয়েছে, আওয়ামী লীগ যে লেভেলের রাজনৈতিক ফ্যাসিবাদ কায়েম করেছে, এটা কোনোভাবেই জাতীয় পার্টি এরশাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। তাহলে এরশাদ ঐতিহাসিকভাবেই
দিল্লির এই প্রেসক্রিপশনের পলিটিক্সটা কন্টিনিউ করেছে। অতএব জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বিশ্বস্ত দিল্লির ল্যাসপেন্সার যদি বলেন, এই ল্যাসপেন্সার গোষ্ঠীর নাম হচ্ছে জাতীয় পার্টি। অতএব এইটা এখন হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, দিল্লির আধিপত্যবাদ ধরে রাখার তৃতীয় জায়গা আর কি। এবং এটাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বা নেতাকর্মীদের ব্যাপারে তেমন কোনো মানে মামলা টামলা হয় নাই, তাদের ব্যাপারে গ্রেফতার করা, চুরি চামারি তারা যে করছে, জাতীয় পার্টির নেতারা যে শত শত কোটি টাকার মালিক হয়েছে বিভিন্ন জন, তাদের পার্টি সেক্রেটারি মুজিবুর হক চুন্নুর বিরুদ্ধে প্রচুর রিপোর্ট হয়েছে, আরও অনেক নেতার বিরুদ্ধে হয়েছে। তাদের এই আওয়ামী যে দুঃশাসনের মামলাগুলো, গণহত্যার মামলা, কোথাও দেখবেন JM কাদের সাহেব থেকে শুরু করে কারো বিরুদ্ধে তেমন কোনো মামলা হয়নি। এবং তারা দিব্যি পার্টি অফিস খোলা রেখে, গুলশানের অফিস, এই বিজয়নগরের অফিস, সব কিছু খোলা রেখে তারা দিব্যি রাজনৈতিক কার্যক্রম করছে এবং তারা ওপেনলি করছে, ন্যূনতম লজ্জা শরম কিছু নাই। এবং একইভাবে আমরা দেখলাম জাতীয় পার্টির মধ্য দিয়ে কীভাবে সাবেক ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে। তারা এই যে গণ অধিকার পরিষদের সাথে যে সংঘর্ষ হলো দেখলাম, সেখানে সাবেক ছাত্রলীগ কীভাবে জাতীয় পার্টির ব্যানারে এসে মিছিল মিটিং করছে। দেশের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি জাতীয় পার্টির ব্যানারে কীভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। তাহলে এই যে প্রসেস, তাহলে সেনাপ্রধান চেষ্টা করতে পারেন যে ইউনূস সরকারের সরায়া দিয়ে প্রধান বিচারপতি রিফাত আহমদ সাহেবকে কেয়ারটেকারের প্রধান করা। যদি এটা উনি করতে রাজি থাকেন, তাহলে যেটা করবে উনি এখানে ক্ষমতা প্রয়োগ করে একটা 111-এর সিচুয়েশন ক্রিয়েট করবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি। এখন রিফাত সাহেব রাষ্ট্রপতির হতে এর আগে কিন্তু অস্বীকার করেছেন, উনি রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যেই গণ অভ্যুত্থান এই জনাব রিফাত আহমদ সাহেবকে প্রধান বিচারপতি বানালো, যিনি অলরেডি হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি হওয়ার পরও অ্যাপিলেট ডিভিশনে স্থান পান নাই, তিনি আজকে এই গণ অভ্যুত্থানের কারণে 1400 শহীদের কারণে আজকে প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেয়েছেন এবং এটার জন্য সে যোগ্য। তিনি কি আসলে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অংশীদার হবেন? তাকে কি আমরা আগামী দিনে মির্জাফর এবং গাদ্দার বলে গালি দিতে বাধ্য হব? তার মাধ্যমে কি 1400 শহীদ বেইমানি শিকার হবেন? লেন্দুব দর্জির শাসন ব্যবস্থা কায়েম হবে? তিনি কি আসলে এই প্রফেসর ইউনূসের সরকারের সাথে বেইমানি করে, যাদের মাধ্যমে উনি প্রধান বিচারপতি হলেন, তাদেরকে ছুরি মেরে বেইমানি করে দিল্লির এই যে ছক রাজনীতির, আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসার ছক, এই ছকে রাজি হবেন? আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে উনি মানে শুধু মনোকষ্ট না, উনি বেইমানি করবার এই কাজটার দায়িত্ব আসলে নেবেন কিনা, সেটা ইয়েট টু সি, হিস্ট্রি উইল জাজ। এবং সেটা যদি করেন, মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন, মির্জাফর এবং লেন্দুব দর্জিদের মৃত্যু কিন্তু সম্মানজনক মৃত্যু হয় নাই। এবং আপনার বিরুদ্ধেও সারা বাংলাদেশ আপনাকে যেভাবে সম্মান করে, আপনার বিরুদ্ধে আমরা ফাইট করেছি যেভাবে প্রধান বিচারপতি হওয়ার ব্যাপারে, আপনার ব্যাপারেও কিন্তু দেশের মানুষ আপনাকে গাদ্দার বেইমানের তালিকা রাখবে। এবং এর আগের প্রধান বিচারপতিদের ব্যাপারে যে ঘটনাগুলো ঘটেছে, সিনহা, ABM খায়রুল হক, এই ঘটনাগুলো দয়া করে মনে রাখবেন। দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে যাবেন না, 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। আচ্ছা, আপনারা শুনলেন ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য। এখন আমি আপনাদেরকে আরেকজন ব্যক্তির বক্তব্য শোনাতে চাই। প্লিজ একটু ধৈর্য নিয়ে শুনে যাবেন প্লিজ। দর্শক, একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা 11টার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন, সেখানে আপনারা জানেন যে বেলা 11টায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। এবং অনেক জল্পনা কল্পনা, সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত, এরকম অনেক ঘটনা। পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই 72 জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুম খুনের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে। তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের যোগ্যতা কী হবে, এইসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইখতিয়ার আছে কিনা। এখন আইনত তো থাকা উচিত না, বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি, এই কারণে হয়তো বা করেছেন। আপনারা জানেন যে 3 দিন কোনো সরকার ছিল না, হাসিনা 5 তারিখে পালাইছে, 5, 6, 7 3 দিন কিন্তু এই সেনার প্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনি কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে। সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনারা জানেন যে এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন, এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন, কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান।
এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন। এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। আচ্ছা, আপনারা সকলেরই বক্তব্য শুনলেন, মন্তব্য শুনলেন, তাই না? যার যার আসলে নিজ থেকে তারা কথা বলছে, তাই না? আমি ব্যক্তিগতভাবে আজ কিছু বললাম না এই বিষয়ে, আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এখন বাকিটা আপনারা কে কিভাবে নিবেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, সেনাপ্রধান ওয়াকার তিনি যদি অরিজিনালি এই ঘটনাটা ঘটাই দিতে পারে সামহাও, তাহলে সত্যি বড় আরেকটি গণ অভ্যুত্থানের উপর দিয়ে আরেকটি অভ্যুত্থান হয়ে যাবে, স্পষ্ট। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।